এমন একটা অনুভূতির কথা ভাবা যাক যখন যখন কোনো একটা বিষয়ে বাকি সবাই খুব সহজে বুঝে যাচ্ছে কিন্তু নিজের কাছে সেটা ভীষণ কঠিন লাগছে। মনে হচ্ছে যেন মস্তিষ্ক আর তথ্যের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে। এই অদৃশ্য দেওয়ালটা কিন্তু অনেকের জন্যই খুব বাস্তব একটা অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় সমস্যা হলো বাইরে থেকে এই দেওয়ালটা দেখা যায় না। ঠিক। তাই প্রায়ই আমরা এটাকে চেষ্টা বা বুদ্ধির অভাব বলে ভুল করি, যা আসলে সত্যি নয়। একদম। আজকের আলোচনায় আমরা এই অদৃশ্য দেওয়ালগুলোকে একটু বোঝার চেষ্টা করব। সেগুলোর উপর ভিত্তি করে আমরা শিখন অক্ষমতা, লার্নিং ডিসেবিলিটি, লার্নিং ডিসেবিলিটি এবং মানসিক প্রতিবন্ধকতা বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে একটা গভীর আলোচনা করব। আমাদের লক্ষ্য শুধু সংজ্ঞা জানা নয়, বরং এই অবস্থাগুলোর পেছনের যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেগুলো বোঝা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মানুষদের সাহায্য করার তা খতিয়ে দেখা। একদম। অনেক সময় এগুলোকে অদৃশ্য অক্ষমতা বা হিডেন ডিসেবিলিটি বলা হয়। আর আজ আমরা সেটাই উন্মোচন করার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব যে এটা কোনো ঘাটতি নয়, বরং মানব মস্তিষ্কের বৈচিত্র্যেরই একটা অংশ। আলোচনার গভীরে যাওয়ার আগে কয়েকটা শব্দের অর্থ পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি মনে হচ্ছে। ঠিক। ক্ষতি বা ইম্পেয়ারমেন্ট, অক্ষমতা বা ডিসেবিলিটি এবং প্রতিবন্ধকতা বা হ্যান্ডিক্যাপ, এই তিনটি শব্দকে আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা তো এগুলো প্রায় গুলিয়ে ফেলি। হ্যাঁ, এবং এই পার্থক্যটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। বিষয়টাকে সহজভাবে ভাবা যাক। প্রথমে আসে ক্ষতি বা ইম্পেয়ারমেন্ট। আচ্ছা। এটি হলো শারীরিক বা মানসিক কাঠামোর কোনো অস্বাভাবিকতা বা ক্ষতি। যেমন ধরা যাক কানের ভেতরের কোনো অংশে কোনো সমস্যা হলো, জন্মগতভাবে বা দুর্ঘটনার কারণে। এটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট। ঠিক, এটা একটা ক্ষতি। আচ্ছা, তাহলে এই ক্ষতির ফল কি? এখান থেকে কি অক্ষমতার ধারণাটা আসছে? ঠিক তাই। এই ক্ষতির কারণে কোনো নির্দিষ্ট কাজ করতে না পারাটাই হলো অক্ষমতা বা ডিসেবিলিটি। ও। যেমন ওই কানের সমস্যার জন্য একজন ব্যক্তি হয়তো অন্যদের মতো স্পষ্ট শুনতে পাচ্ছেন না। এখানে কাজটা হলো শোনা। আর সেই কাজটা করতে পারার যে সীমাবদ্ধতা, সেটাই হলো অক্ষমতা। তাহলে প্রতিবন্ধকতা বা হ্যান্ডিক্যাপ সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। একেবারে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে। এই অক্ষমতার কারণে যখন একজন ব্যক্তি দৈনন্দিন জীবনে বা সামাজিক পরিসরে কোনো অসুবিধা বা বাধার সম্মুখীন হন, তখন তাকে প্রতিবন্ধকতা বা হ্যান্ডিক্যাপ বলে। একটা উদাহরণ দিলে কেমন হয়? যেমন শুনতে না পারার জন্য ক্লাসের শিক্ষকের কথা বুঝতে না পারা, বা এমন একটা অফিসে কাজ করতে না পারা যেখানে সব যোগাযোগ শুধু ফোনে হয়। এই বাধাটা কিন্তু ব্যক্তির শরীরে নেই। এটা আছে পরিবেশে, সমাজে, আমাদের তৈরি করা ব্যবস্থায়। একদম। তার মানে এই ব্যাখ্যাটা তো খুব শক্তিশালী। এটা বলছে যে ক্ষতি আর অক্ষমতা ব্যক্তির সাথে জড়িত হলেও প্রতিবন্ধকতা তৈরি করে সমাজ। ঠিক। আমরা যদি পরিবেশটাকে বদলে দিতে পারি, যেমন ক্লাসে মাইক্রোফোন ব্যবহার করি বা অফিসে ইমেলের ব্যবস্থা রাখি, তাহলে অক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিবন্ধকতাটা আর থাকে না, বা অনেক কমে যায়। বাহ! এই ধারণাটা পরিষ্কার থাকলে পরের আলোচনা বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, এই যে সামাজিক বাধার কারণে তৈরি হওয়া প্রতিবন্ধকতা, এই ধারণাটা মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখা যায়। ঠিক আছে, তাহলে এবার মানসিক প্রতিবন্ধকতা বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে আলোচনা করা যাক। এটা নির্ণয় করার জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি আছে। এটা তো শুধু আইকিউ টেস্টের উপর নির্ভর করে না, তাই না? না, একেবারেই না। মানসিক প্রতিবন্ধকতা নির্ণয়ের জন্য মূলত দুটি প্রধান বিষয়ের উপর জোর দেয়া হয়। আচ্ছা। প্রথমত, ব্যক্তির বুদ্ধিমত্তা বা আইকিউ গড় মানের চেয়ে বেশ খানিকটা কম হতে হবে। সাধারণত আইকিউ স্কোর ৭০ থেকে ৭৫-এর নিচে হলে বিবেচনায় আনা হয়। কিন্তু এটা গল্পের মাত্র অর্ধেক। আর বাকি অর্ধেক? দ্বিতীয় এবং সমান গুরুত্বপূর্ণ বিষয়টি হল ব্যক্তির দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দুটি বা তার বেশি অ্যাডাপটিভ স্কিল বা অভিযোজনমূলক দক্ষতায় সীমাবদ্ধতা থাকতে হবে। এবং এই অবস্থাটি অবশ্যই ১৮ বছর বয়সের আগে, অর্থাৎ বিকাশের পর্যায়ে প্রকাশ পেতে হবে। এই অভিযোজনমূলক দক্ষতা বা অ্যাডাপটিভ স্কিলসগুলো ঠিক কি কি? উৎসগুলোতে তো এর অনেক উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন অন্যদের সাথে ভাব বিনিময় বা কমিউনিকেশন, নিজের যত্ন নেওয়া বা সেলফ কেয়ার, সামাজিক নিয়মকানুন বোঝা,
সামাজিক দক্ষতা, হ্যাঁ। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ফাংশনাল অ্যাকাডেমিক্স। ও, এই শব্দটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তার মানে কি এটা যে পুঁথিগত বিদ্যার চেয়েও দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো জ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? খুব ভালো একটা পয়েন্ট, হ্যাঁ, ঠিক তাই। ফাংশনাল অ্যাকাডেমিক্স মানে হল সেইটুকু পড়া, লেখা বা অঙ্ক করতে পারা যা রোজকার জীবনে দরকার। যেমন বাসের নম্বর পড়া বা দোকানের বিল বোঝা। একদম, বা সময়ে দেখা। এর পাশাপাশি নিজের কাজ নিজে করার ক্ষমতা বা সেলফ ডিরেকশন, স্বাস্থ্য ও সুরক্ষার মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। উৎসগুলোতে আইকিউ স্তরের ওপর ভিত্তি করে কিছু শ্রেণীবিভাগের কথা বলা হয়েছে, যেমন এডুকেবল, ট্রেনেবল। এই শব্দগুলো এখনকার দিনে একটু লেবেলিং মনে হতে পারে। ঠিকই ধরেছেন, এই কিছু পুরনো শ্রেণীবিভাগ ব্যবহার করা হয়েছে যা এখন আর সেভাবে প্রচলিত নয়, কিন্তু এগুলোর সমর্থনের মাত্রাটা বুঝতে সাহায্য করে। যেমন এডুকেবল শব্দটি ব্যবহার করা হয়েছে বোঝাতে যে সঠিক সহায়তার মাধ্যমে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে সক্ষম। যাদের আইকিউ আরও কম, তাদের ক্ষেত্রে ট্রেইনেবল শব্দটি ব্যবহার করা হতো, মানে তাদের দৈনন্দিন জীবনযাপন বা বৃত্তিমূলক কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া সম্ভব। ঠিক। আর সবচেয়ে কম আইকিউ সম্পন্নদের জন্য কাস্টোডিয়াল শব্দটি ব্যবহৃত হতো, যা বোঝাতো যে তাদের সার্বক্ষণিক যত্নের প্রয়োজন। তবে আধুনিক দৃষ্টিভঙ্গি এই ধরনের লেবেল ব্যবহার না করে প্রত্যেক ব্যক্তির প্রয়োজন অনুযায়ী সমর্থনের ওপর জোর দেয়। আর একটা বিষয়ে আমাকে বেশ অবাক মানসিক প্রতিবন্ধকতা সারা জীবন একরকম নাও থাকতে পারে। আমরা তো সাধারণত এটাকে একটা স্থায়ী অবস্থা বলে ধরা নেই। হ্যাঁ, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা। এটা তো বিশাল আশার কথা। অবশ্যই, বিশেষ করে মৃদুমাত্রার ক্ষেত্রে সঠিক সহায়তা, আর্লি ইন্টারভেনশন, থেরাপি এবং প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি তার অভিযোজনমূলক দক্ষতা এতটাই উন্নত করতে পারেন যে একটা সময় হয়তো তার আর মানসিক প্রতিবন্ধকতার নির্ণয়ের মাপকাঠিগুলো পূরণই হবে না। তার মানে আইকিউ হয়তো বদলাবে না, কিন্তু জীবনযাপনের দক্ষতা বাড়ানোর মাধ্যমে তিনি তার প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারবেন। একদম। বাহ, এটা সত্যি একটা নতুন দৃষ্টিকোণ। আচ্ছা, এবার আমরা এমন একটা বিষয় আসছি যা মানসিক প্রতিবন্ধকতার থেকে বেশ আলাদা, কিন্তু প্রায়শই মানুষ দুটোকে গুলিয়ে ফেলে। শিখন অক্ষমতা। হ্যাঁ, বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে একজন মানুষের বুদ্ধিমত্তা বা আইকিউ গড় বা এমনকি গড়ের চেয়েও অনেক বেশি। একদম। আর ঠিক এই কারণে একে হিডেন ডিসেবিলিটি বা অদৃশ্য অক্ষমতা বলা হয়। কারণ বাইরে থেকে দেখে, কথা বলে বা তার সাধারণ জ্ঞান দেখে বোঝার কোনো উপায় নেই যে তার কোনো সমস্যা আছে। সমস্যাটা তখনই সামনে আসে যখন নির্দিষ্ট কোনো একাডেমিক কাজ, যেমন পড়া, লেখা বা অঙ্ক করতে দেওয়া হয়। তার মানে এটা কোনোভাবেই বুদ্ধির অভাব নয়। না, একেবারেই নয়। এটি একটি স্নায়ুবিক বা নিউরোলজিক্যাল অবস্থা। তাহলে এটা আসলে কি? সহজ ভাষায় বললে এদের মস্তিষ্ক তথ্যকে আর পাঁচজনের মতো করে প্রসেস করে না, বরং একটু ভিন্ন পথে করে। এটা মস্তিষ্কের একটা ভিন্ন অপারেটিং সিস্টেমের মতো। আচ্ছা। এর সাথে চোখ বা কানের কোনো শারীরিক সমস্যাও জড়িত নয়। আর ভারতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 অনুযায়ী যে 21 ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মধ্যে এটিও একটি। তাহলে চলুন এর কিছু সাধারণ প্রকারভেদ দেখে নেওয়া যাক। সবচেয়ে পরিচিত সম্ভবত ডিসলেক্সিয়া। হ্যাঁ, তারে জমিন পার সিনেমাটার দৌলতে আমরা অনেকেই এই নামটা শুনেছি। ঠিক। সিনেমাটি ডিসলেক্সিয়া সম্পর্কে সচেতনতা তৈরিতে বিশাল ভূমিকা রেখেছিল। ডিসলেক্সিয়া মূলত পড়ার অক্ষমতা। এক্ষেত্রে অক্ষর চিনতে, শব্দ উচ্চারণ করে পড়তে বা বানান করতে অসুবিধা হয়। যেমন বি আর ডি এর মধ্যে গুলিয়ে ফেলা। হ্যাঁ, বা 6 এবং 9-এর মধ্যে। কিন্তু মজার বিষয় হল, আমাদের উৎসগুলো বলছে ডিসলেক্সিয়ায় আক্রান্তদের মধ্যে অনেকেরই 3D স্পেসে চিন্তা করার বা বড় চিত্রটা দেখার অসাধারণ ক্ষমতা থাকে। তাই নাকি? হ্যাঁ, এই কারণেই হয়তো অনেক সফল আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বা উদ্যোক্তার মধ্যে ডিসলেক্সিয়া দেখা যায়। এটা শুধু পড়ার অক্ষমতা নয়, এটা মস্তিষ্ক তথ্যকে ভিন্নভাবে প্রসেস করার একটা ধরন। তার মানে একটা দিকে যেমন চ্যালেঞ্জ আছে, অন্যদিকে তেমনই একটা অসাধারণ ক্ষমতাও লুকিয়ে থাকতে পারে। এটা তো ভাবনার মতো। আচ্ছা, লেখার সমস্যাটাকে কি বলে? সেটা হলো ডিসগ্রাফিয়া। গ্রাফ শব্দটা লেখার সাথে জড়িত। ঠিক। এটি লেখার অক্ষমতা। এক্ষেত্রে হাতের লেখা খুব অগোছালো হয়, লাইনের সামঞ্জস্য থাকে না, বানান ভুল হয় এবং নিজের ভাবনাকে গুছিয়ে খাতায় লিখতে খুব সমস্যা হয়।
যার মাথায় অসাধারণ সব গল্প ছিল, কিন্তু তিনি লিখতেই পারতেন না। একদম, ডিসগ্রাফিয়ার কারণে। তার কাছে কলমটা ছিল একটা দেওয়ালের মতো। পরে স্পিচ টু টেক্সট সফটওয়্যার তার জীবনটাই পাল্টে দেয়। আর অঙ্কের ভয় অনেকেরই তো থাকে, কিন্তু ডিসক্যালকুলিয়া তার চেয়েও বেশি কিছু, তাই না? অনেক বেশি। ডিসক্যালকুলিয়া হল গণিত বা অঙ্ক করার অক্ষমতা। ক্যালকুলিয়া শব্দটি ক্যালকুলেশন থেকে এসেছে। আচ্ছা। এটা শুধু জ্যামিতি বা বীজগণিতে আটকে থাকা নয়, এটা সংখ্যা চিনতে, যোগ বিয়োগের মতো সাধারণ গণনা করতে বা গাণিতিক চিহ্ন বুঝতে অসুবিধা তৈরি করে। অনেক সময় টাকার হিসাব রাখতে বা সময় দেখতেও সমস্যা হতে পারে। তার মানে এটা দৈনন্দিন জীবনে বেশ বড় প্রভাব ফেলে। অবশ্যই। এই যে তথ্য প্রসেস করার ভিন্নতা, এটা কি শুধু পড়া, লেখা আর অঙ্কেই সীমাবদ্ধ, নাকি এর বাইরেও এর প্রভাব দেখা যায়? না, এর বাইরেও আরও কিছু বিষয় রয়েছে। যেমন ধরুন ডিসপ্র্যাক্সিয়া। ডিসপ্র্যাক্সিয়া। উড়ানো, লাফানো বা বল ধরার মতো কাজে অসুবিধে হতে পারে। ওহ। আবার আছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেখানে মনোযোগ দিতে এবং এক জায়গায় স্থির হয়ে বসতে খুব অসুবিধে হয়। আর অডিটরি বা ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। ঠিক, এক্ষেত্রে কান বা চোখ দিয়ে তথ্য মস্তিষ্কে ঠিকঠাক পৌঁছলেও মস্তিষ্ক সেই তথ্যকে সঠিকভাবে বিশ্লেষণ বা প্রসেস করতে পারে না। ফলে ভিড়ের মধ্যে কারো কথা শুনে বোঝা বা বোর্ডের লেখা কপি করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এই যে তথ্য প্রসেস করার ভিন্নতা, বিশেষ করে সামাজিক ইঙ্গিত বা পারস্পরিক যোগাযোগের তথ্য, এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যায়, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। একে কেন স্পেকট্রাম বা বর্ণালী বলা হয়? খুব সুন্দর প্রশ্ন। অটিজম একটি বিকাশজনিত বা ডেভেলপমেন্টাল ব্যাধি, যা মূলত দুটি প্রধান ক্ষেত্রকে প্রভাবিত করে। এক, সামাজিক যোগাযোগ, আর দুই, সীমাবদ্ধ বা পুনরাবৃত্তিমূলক আচরণ। একে স্পেকট্রাম বলার কারণ হল এর লক্ষণ এবং তীব্রতা ব্যক্তিভেদে অনেক অনেক ভিন্ন হতে পারে। কোনো দুজন অটিস্টিক ব্যক্তি একরকম নন। মানে সবার ক্ষেত্রে লক্ষণগুলো একরকম হয় না। ঠিক তাই। কারো মধ্যে হয়তো খুব হালকা লক্ষণ দেখা যায়, যেমন সামাজিক পরিস্থিতিতে একটু অস্বস্তি বোধ করা। আবার কারো মধ্যে লক্ষণগুলো এতটাই তীব্র হতে পারে যে তার কথা বলার ক্ষমতা সীমিত এবং তার সার্বক্ষণিক সহায়তার প্রয়োজন হয়। আচ্ছা, এই যে হালকা থেকে তীব্র পর্যন্ত একটা বিস্তৃত পরিসর। হ্যাঁ, এই বহুমাত্রিক পরিসর, এটাই হলো স্পেকট্রাম। এর কিছু সাধারণ লক্ষণ কি কি, যা উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে? কিছু সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করা, একা একা খেলতে পছন্দ করা, একই কাজ বারবার করা। যেমন হাত ঝাপটানো। হ্যাঁ, বা একটা খেলনা গাড়িকে ঘণ্টার পর ঘণ্টা শুধু সামনে পেছনে করা, এবং উচ্চ শব্দ, উজ্জ্বল আলো বা কোনো বিশেষ ধরনের কাপড়ের স্পর্শের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হওয়া। অনেক সময় তারা ঠাট্টা ইয়ার্কিও বুঝতে পারে না। কিন্তু এর একটা অন্যদিকও তো আছে, তাই না? উৎসগুলো শুধু চ্যালেঞ্জের কথাই বলছে না, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা অন্য দিকটাও দেখি। অটিজমে আক্রান্ত অনেক ব্যক্তির বিশেষ কিছু ক্ষেত্রে অসাধারণ দক্ষতা থাকে। যেমন তাদের স্মৃতিশক্তি খুব প্রখর হতে পারে। তারা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে মনোনিবেশ করতে পারে এবং সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারে। সঙ্গীত, শিল্পকলা, গণিত বা প্যাটার্ন খোঁজার মতো বিষয়ে তাদের পারদর্শিতা অবাক করার মতো হতে পারে। তারা অত্যন্ত সৎ এবং নিয়মনিষ্ঠ হয়, এটাও শুনেছি। একদম। তাহলে এই সমস্ত আলোচনা শেষে মূল প্রশ্নটা আসে, এই ভিন্ন ভিন্ন চাহিদাযুক্ত ব্যক্তিদের সাহায্য করার উপায় কি? এই অদৃশ্য দেওয়ালটা ভাঙার জন্য আমাদের উৎসগুলো কোন দিকে ইঙ্গিত করছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। এটা তো এখন খুব প্রচলিত একটা শব্দ। হ্যাঁ, তবে এটা শুধু একটা নীতি নয়, এটা একটা দর্শন। এর মূল কথা হল এই শিশুদের আলাদা করে কোনো বিশেষ স্কুলে না পাঠিয়ে বরং আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পরিবর্তন করা যাতে তা সব ধরনের শিশুর প্রয়োজন মেটাতে পারে। একদম। অর্থাৎ শিশুকে ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করা নয়, বরং ব্যবস্থাকেই শিশুর জন্য উপযোগী করে তোলা। শ্রেণীকক্ষে এর কিছু বাস্তব উদাহরণ কি হতে পারে? শুধু ব্রেল বা র্যাম্পের বাইরেও তো অনেক কিছু ভাবা যেতে পারে। অবশ্যই, ভাবনার পরিসরটা অনেক বড়। যেমন শিখন অক্ষমতাযুক্ত শিশুদের জন্য মাল্টিসেন্সরি পদ্ধতি খুব কার্যকর। মাল্টিসেন্সরি
মানে একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে শেখানো, শুধু বই পড়ে বা শুনে নয়, বরং দেখা, শোনা এবং স্পর্শের মাধ্যমে। যেমন অক্ষর শেখানোর জন্য বালির ওপর আঙুল দিয়ে লেখানো বা ক্লে দিয়ে অক্ষর বানানো। আচ্ছা আচ্ছা। ADHD যুক্ত শিশুর জন্য হয়তো ক্লাসে একটু হাঁটা চলার সুযোগ রাখা যেতে পারে। অটিস্টিক শিশুর জন্য ক্লাসের কোলাহল কমাতে নয়েজ ক্যান্সেলিং হেডফোন দেয়া যেতে পারে। প্রযুক্তিও তো এখানে একটা বড় ভূমিকা পালন করতে পারে। বিশাল ভূমিকা। টেক্সট টু স্পিচ সফটওয়্যার যা ডিসলেক্সিয়া যুক্ত শিশুর জন্য লেখা পড়ে শোনাবে, অথবা স্পিচ টু টেক্সট যা ডিসগ্রাফিয়া যুক্ত শিশুকে তার ভাবনাগুলো লিখতে সাহায্য করবে। এখন তো অনেক অ্যাপও আছে। হ্যাঁ, যা সামাজিক দক্ষতা শিখতে বা দৈনন্দিন রুটিন মেনে চলতে সাহায্য করে। মূল কথা হল, এক মাপের জুতো যেমন সবার পায়ে হয় না, তেমনি এক পদ্ধতির শিক্ষাও সবার জন্য কার্যকর নয়। বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে হবে। এর জন্য তো শুধু স্কুলের পরিকাঠামো বদলালে হবে না, শিক্ষক এবং অভিভাবকদের মানসিকতারও একটা বড় পরিবর্তন দরকার। অপরিহার্য। সফল অন্তর্ভুক্তির জন্য শিক্ষক, অভিভাবক এবং থেরাপিস্টদের একসঙ্গে একটা দল হিসেবে কাজ করতে হবে। একটা টিম হিসাবে। হ্যাঁ, শিক্ষকের ধৈর্য ও নতুন পদ্ধতি শেখার আগ্রহ, অভিভাবকের সহযোগিতা ও সন্তানের ক্ষমতার ওপর বিশ্বাস এবং বিশেষজ্ঞের সঠিক নির্দেশনা, এই তিনের মেলবন্ধন ছাড়া এটা সম্ভব নয়। সবচেয়ে বড় প্রয়োজন হল সহানুভূতির। আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে এই অবস্থাগুলো কোনো বুদ্ধিমত্তা বা চেষ্টার অভাব নয়, এগুলো স্নায়বিক ভিন্নতা বা নিউরোডাইভার্সিটি, ঠিক, যা আমাদের মানব মস্তিষ্কের বৈচিত্র্যেরই অংশ। এর জন্য প্রয়োজন আরও বেশি সহানুভূতি, সঠিক বোঝাপড়া এবং উপযুক্ত সহায়তা, লেবেল বা করুণা নয়। একদম। আমরা শ্রেণীকক্ষকে কিভাবে আরও অন্তর্ভুক্তিমূলক করা যায় তা নিয়ে কথা বললাম, কিন্তু এর বাইরেও ভাবার একটা অবকাশ আছে। আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা শুধু শিক্ষা ব্যবস্থার কথা ভাবছি, কিন্তু আমাদের কর্মক্ষেত্র, আমাদের গণপরিবহন ব্যবস্থা, আমাদের বানানো অ্যাপ বা ওয়েবসাইট, আমাদের আপসি আলাপচারিতা, হ্যাঁ, এগুলোকেও কি আমরা এমনভাবে ডিজাইন করতে পারি না যা শুধু চিহ্নিত প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্যই নয়, বরং সবার জন্য সহজ হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৈরি করব না যা আসলে সবার জন্যই বেশি কার্যকরী, বেশি মানবিক এবং বেশি স্বস্তিদায়ক? এই প্রশ্নটা আজকের আলোচনা শেষে সবার ভাবার জন্য রইল।